আমরা আজকে এই আলোচনার মধ্য দিয়ে আজকের যে পাঠটি আলোচনা হবে, এই পাঠটি আলোচনার মধ্য দিয়ে আমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে, সিলেবাসের যে তৃতীয় অধ্যায় রয়েছে, সমকালীন বিশ্বের নিরাপত্তা সমূহ, এই অধ্যায়টি আলোচনা শেষ করব। এই অধ্যায় থেকে আমরা অনেক বিষয় আলোচনা করেছি, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি, অবশ্যই তারা যোগ দিয়ে দেবে। তাহলে আমরা আলোচনা করছি সমকালীন বিশ্বে নিরাপত্তা, রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার 3, পলিটিক্যাল সায়েন্স ক্লাস 12 সেমিস্টার 3। এইখান থেকে আমরা কি কি বিষয় আলোচনা করব, আজকের যে বিষয়টা, সেখান থেকে আমরা কি কি বিষয় আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় আজকে পরিবেশগত নিরাপত্তা, সমকালীন বিশ্বের নিরাপত্তা। এইখান থেকে আমরা আজকে আলোচনা করব পরিবেশগত নিরাপত্তা। সেই পরিবেশগত নিরাপত্তা আলোচনা করতে গেলে আমাদের কি কি বিষয় এখান থেকে আলোচনা করতে হবে। পরিবেশগত নিরাপত্তার উদ্ভবের কারণ, কি কি কারণে পরিবেশগত নিরাপত্তা উদ্ভব হয়েছে, পরিবেশগত নিরাপত্তা অবক্ষয়ের কারণ, পরিবেশগত অবক্ষয় যদি হয় তার প্রভাব কেমন পড়ে, এবং এই পরিবেশগত নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত সম্মেলনগুলো হয়েছিল, কনভেনশন, সেইগুলো আলোচনা করব। এবং তার সঙ্গে আলোচনা করব পরিবেশগত নিরাপত্তা কিভাবে আমরা নির্মূল করতে পারি এবং তার সঙ্গে ভবিষ্যতের পথ। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা চলে আসি আমাদের মূল আলোচনাতে। তাহলে সমকালীন বিশ্বের নিরাপত্তা, ক্লাস 12 সেমিস্টার 3, পরিবেশগত নিরাপত্তা, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। পরিবেশ বিষয়টা তোমরা কিন্তু অনেকেই অবগত, তোমরা জানো। সেই পরিবেশগত নিরাপত্তাটা বর্তমান দিনে অপ্রথাগত নিরাপত্তার গুরুত্বপূর্ণ একটি কারণ, নিরাপত্তার একটি কারণ। এই নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, তাহলে ব্যক্তি, রাষ্ট্র উভয়ের স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। এটি শুধুমাত্র যে শারীরিক অসুস্থতা, এই বিষয়টা নয়, তার সঙ্গে একটা রাষ্ট্রের সমৃদ্ধি, একটা রাষ্ট্র উন্নয়নের পথে কতটা এগোবে, সেই বিষয়টাও কিন্তু জড়িত। কার সঙ্গে জড়িত? পরিবেশগত নিরাপত্তার সঙ্গে জড়িত। বর্তমানে যে পরিবেশ দূষণটা হচ্ছে, পরিবেশ অবক্ষয়টা হচ্ছে, সেই পরিবেশ অবক্ষয়ের কারণটা শুধুমাত্র একটা রাষ্ট্রের কারণ নয়, এটা একটা আন্তর্জাতিক কারণ। আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সংকট দেখা দিয়েছে। আমরা মহামারী আলোচনা করেছি, অভিবাসন আলোচনা করেছি, মানব নিরাপত্তা আলোচনা করেছি, দারিদ্রতা আলোচনা করেছি। এই সমস্ত বিষয়গুলো থেকে সম্পূর্ণ একটি বিপরীত ধারণা হচ্ছে পরিবেশগত অবক্ষয়। মহামারী, অভিবাসন, দারিদ্রতা এগুলো দেখা যাচ্ছে, কিন্তু এই পরিবেশগত অবক্ষয় মোটেই দেখা যায় না। এটা সদৃশ্য নয়, দেখা যায় না, কিন্তু এর প্রভাবটা সুদূর প্রসারী। আমার দেশ, উন্নয়নশীল দেশ, উন্নতি করার লক্ষ্যে বিভিন্ন রকম কলকারখানা, যানবাহন চালাচ্ছে। এই পরিবেশগত যে অবক্ষয়টা হচ্ছে, এই পরিবেশগত অবক্ষয় শেষ পর্যন্ত দাঁড়াবে কোথায়? এটা শুধুমাত্র একটা রাষ্ট্রের ক্ষেত্রে নয়, এটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সমস্যা। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য বিশ্বের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, সমস্ত রাষ্ট্রকে একজোট হতে হবে, প্রত্যেককে একটি ছাতার তলায় আসতে হবে। দেখো, এখানে দেওয়া আছে ফরাসি শব্দ এনভাইরনার। এই শব্দটির অর্থ হচ্ছে আমাদের চারপাশে পরিবেষ্টিত অবস্থা, আমাদের চারিপাশে একটা পরিবেশ পরিবেষ্টিত হয়ে আছে। থমাস কার্কিল 1828 খ্রিস্টাব্দে এই শব্দটির প্রবর্তন করেছিলেন, যা আজকে বিশ্ব শান্তির একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে থমাস কার্কিল 1828 সালে এই পরিবেশগত বিষয়টাকে অবগত করেছিলেন, এবং তিনি বলেছিলেন এটা বিশ্ব শান্তির পথে একটা উল্লেখযোগ্য দিক। যদি পরিবেশগত নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তবে বিশ্ব শান্তি থাকতে পারে। এরপরে আমরা চলে আসি পরিবেশগত নিরাপত্তার উদ্ভবের যে কারণগুলো আছে, সেই কারণগুলোতে। প্রথম কারণটা যেটা আছে, জলবায়ু পরিবর্তনের বৈষয়িক প্রভাব। দেখো, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের জলস্তরের বৃদ্ধি পাচ্ছে, এমনকি প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে না। যেটা স্বাভাবিক, সেটা না হয়ে যদি অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে, তখন মানব জীবনের উপর চরম ঝুঁকির সৃষ্টি হয়, যার মধ্য দিয়ে পরিবেশগত নিরাপত্তাটা মানুষের সামনে একটা বিশাল বড় বিপদের সৃষ্টি করে। তাহলে প্রথমে আমাদের বৈষয়িক যে উষ্ণায়ন আছে, সমুদ্রপৃষ্ঠের জলস্তরের যে উচ্চতা বৃদ্ধি আছে, এইগুলোকে রোধ করতে হবে। এইগুলোকে রোধ করা একটা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়, তার জন্য বিশ্বের সমস্ত রাষ্ট্রকে একজোট হতে হবে। তাহলে এটা একটা কারণ, জলবায়ুগত কারণ, যার মধ্য দিয়ে
পরিবেশগত নিরাপত্তাটা বিঘ্নিত হচ্ছে। 2 পয়েন্টে আছে প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে ভূ রাজনৈতিক দ্বন্দ্ব। দেখো, প্রকৃতিতে অনেক সম্পদ রয়েছে, খনিজ সম্পদ, তেল, কয়লা, গ্যাস, এ সমস্ত প্রাকৃতিক বিষয়। সেই প্রাকৃতিক বিষয়গুলো আরোহণ করার জন্য একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে আক্রমণ করছে। এই আক্রমণ করার মধ্য দিয়ে কি ঘটনা ঘটছে? এই আক্রমণ করার মধ্য দিয়ে যে পরিবেশগত নিরাপত্তাটা, সেটা কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে। দেখো, আমেরিকা ইরানের উপর হামলা করছে। ইরানে কি রয়েছে? ইরানে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ তৈল সম্পদ রয়েছে। সেই তৈল সম্পদটা যদি আমেরিকা যুক্তরাষ্ট্র হাতিয়ে নিতে পারে, তাহলে আমেরিকার আখেরে লাভ হবে। এইটা করতে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপর অত্যাচার করছে, ইরানের যে পরিবেশ আছে সেটাকে নষ্ট করছে। এই ইরানের উপর আক্রমণের মধ্য দিয়ে শুধুমাত্র ইরানের ক্ষতি করছে না, সারা বিশ্বের যে পরিবেশ আছে সেই পরিবেশটাকে নষ্ট করছে। তাহলে প্রাকৃতিক সম্পদ আরোহণ করতে গিয়ে পরিবেশ নিরাপত্তাটাকে অনেকটাই ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। পরে রয়েছে 3 নম্বরে নির্বিচার ভূমি বিনাশ। তাহলে নির্বিচারে ভূমি বিনাশ, আমরা অনেক সময় অনেক বইয়েতে পড়েছি যে বাস্তুতন্ত্রের সংরক্ষণের প্রয়োজন রয়েছে। বাস্তুতন্ত্রে যে খাদ্য শৃঙ্খল রয়েছে, সেই খাদ্য শৃঙ্খল যদি নষ্ট হয়ে যায় তাহলে পরিবেশগত অবক্ষয় দেখা দেবে। আবার দেখো, জীব বৈচিত্র্য রয়েছে, সেই জীব বৈচিত্র্য যদি ধ্বংস হয় তাহলে পরিবেশগত নিরাপত্তা বিঘ্নিত হবে। তাহলে এই বাস্তুতন্ত্র, জীব বৈচিত্র্য, এগুলোকে সংরক্ষণ করতে হবে। তার জন্য কি করতে হবে? বনভূমিকে সঠিক রাখতে হবে। কিন্তু আমরা করছি কি? বনভূমির উচ্ছেদ করছি, বনভূমিকে উচ্ছেদ করে বড় বড় কলকারখানা তৈরি করছি, বাসস্থানের জন্য জায়গা তৈরি করছি, যার ফলে কি দেখা যাচ্ছে? পরিবেশগত বিপর্যয় দেখা দিচ্ছে, অতি খরা দেখা দিচ্ছে, অতি বৃষ্টি দেখা দিচ্ছে। বৃষ্টি হচ্ছে, কিন্তু সেখানে এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সেখানে প্রাকৃতিক দুর্যোগ টেনে আনছে। তাহলে নির্বিচারে বনভূমি কাটতে থাকি, তাহলে কি হবে? পরিবেশ পুরো ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 4 নম্বরে রয়েছে ওজোন স্তরের ক্ষয় এবং অতিবেগুনি রশ্মির ঝুঁকি। আমরা ভূগোলে কি পড়েছি? আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে, সেই বায়ুমণ্ডলের বাইরে ওজোন স্তর রয়েছে। ওজোন স্তরের কাজ কি? সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিটা আসে, সেই অতিবেগুনি রশ্মিকে আটকানো। কিন্তু আমরা যেভাবে পরিবেশটাকে নষ্ট করছি, সেই পরিবেশ নষ্টের প্রভাবে ওজোন স্তর আস্তে আস্তে করে পাতলা হয়ে যাচ্ছে। ওজোন স্তর পাতলা হলে কি হবে? অতিবেগুনি রশ্মি মানব দেহে, জীব দেহে, ফসলের দেহে এসে পড়বে। যদি এরকম অতিবেগুনি রশ্মি মানব দেহে, জীব দেহে, শস্যের উপর এসে পড়ে, তাহলে কি হবে? মানব দেহে ক্যান্সার সৃষ্টি হবে, জীব নষ্ট হয়ে যাবে। তাহলে এইগুলোকে আটকাতে হবে, যাতে না মানব সমাজ সংকটের মুখে পড়ে যায়। তাহলে পরিবেশগত নিরাপত্তা উদ্ভবের যে কারণ, সেটাও কিন্তু মানুষের দ্বারা কৃত ফল। 5 নম্বরে অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক নগরায়ন। যেটা আমরা আলোচনা করেছিলাম, পরিবেশগত অবক্ষয়ের মূল কারণ, মূল দায়ী হচ্ছে মানুষ। তারা নিজেদের বাসস্থান খুঁজে পাওয়ার জন্য তারা কি করছে? বন জঙ্গল কাটছে, বন জঙ্গল কেটে সেখানে নিজেদের বাসস্থান তৈরি করছে। আবার নিজেরাই ময়লা আবর্জনা স্তূপ তৈরি করছে, সেই ময়লা আবর্জনা স্তূপ থেকে বিভিন্ন রকম রোগ ছড়াচ্ছে। দেখবে এখন যে বিভিন্ন নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর স্রোত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কারণ এই ময়লা আবর্জনা যেগুলো রয়েছে, সেই ময়লা আবর্জনাগুলো গিয়ে পড়ছে কোথায়? নদীতে। শুধু আমরাই নয়, কলকারখানা যেখানে চলছে তার যে ময়লা আবর্জনা কোথায় গিয়ে পড়ছে? নদীতে গিয়ে পড়ছে। আগে নদীর জল খাওয়া যেত, কিন্তু এখন দেখবে নদীর জল মুখে দেওয়া যায় না, রোগ চলে আসবে। তাহলে মানুষের দ্বারাই, শিল্পায়নের দ্বারাই এরকম পরিবেশগত অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে। এগুলো সবই অপরিকল্পিত, অবৈজ্ঞানিকভাবেই আমরা এইরকম পরিবেশ দূষণগুলো করছি, ময়লা আবর্জনা স্তূপ তৈরি করছি। তাহলে এগুলো গেল পরিবেশগত নিরাপত্তা উদ্ভবের কারণ। এরপরে যে পয়েন্টটা আছে, পরিবেশগত অবক্ষয়ের বহুমুখী প্রভাব। এই প্রভাবগুলো কোথায় কোথায় পড়ছে? পরিবেশগত নিরাপত্তার যে ঝুঁকি, হুমকিগুলো রয়েছে, তার প্রভাব কোথায় কোথায় গিয়ে পড়ছে? প্রথম যে পয়েন্টটা আছে, জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি। পরিবেশগত ভারসাম্য যদি নষ্ট হয়, তাহলে শুধুমাত্র মানুষের জীবনে নয়, পশু পাখি, এমনকি উদ্ভিদ যেগুলো রয়েছে, গাছপালা রয়েছে, তাদের উপরেও এই প্রভাবটা পড়ে। আমরা যে দূষণগুলো করছি বা বনভূমি ধ্বংস করছি, এর ফলে
বনের যে পশু পাখি রয়েছে তাদের নিবাসস্থল, তারা যেখানে বাস করে সেই আশ্রয়স্থল আমরা কিন্তু নষ্ট করে দিচ্ছি আস্তে আস্তে। এর ফলে কি হচ্ছে, অনেক প্রজাতি আছে যে প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি প্রজাতি বিলুপ্তি হতে থাকে তাহলে তাদের খাদ্য শৃঙ্খল কি হবে? খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে যাবে। সেই খাদ্য শৃঙ্খল যদি নষ্ট হয়ে যায়, সেই হুমকিটা মানুষ্য জীবনে এসে পড়বে। তাহলে পরিবেশগত অবক্ষয়ের প্রভাব শেষ পর্যন্ত কিন্তু মানুষের উপর এসেই পড়বে, এটা আমাদের মাথায় রাখতে হবে। 2 নম্বরে পরিবেশগত উদ্বাস্তু। এই পরিবেশগত উদ্বাস্তু যে পয়েন্টটা আমরা অভিবাসনের ক্ষেত্রে আলোচনা করেছিলাম, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত কারণের জন্য মানুষ কি করছে, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, তাদেরকে আমরা কি বলছি, পরিবেশগত উদ্বাস্তু। একটা এলাকাতে আয়লা আমফানের সময় যখন মানুষ উদ্বাস্তু হয়ে যাচ্ছে, যে এলাকাতে সবসময় ঝড় আসে সেই এলাকার মানুষ কোথায় যাবে? সেই এলাকা থেকে ছেড়ে তারা নিরাপদ আশ্রয়ে চলে যাবে। দেখো, এমন অঞ্চল আছে যে সমস্ত অঞ্চলগুলোতে সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে যেখানে মানুষ বাস করত সেখানে যদি সমুদ্রের জল ঢুকে যায়, তাদের যেমন বসবাসের স্থান নষ্ট হবে, তেমনি তারা যেখান থেকে ফসল উৎপাদন করত সেই ফসলের জমিটা নষ্ট হয়ে যাবে। কারণ নোনা জলে তো আর চাষ হয় না। তাহলে সেই সমস্ত মানুষ কোথায় যাবে? সেই সমস্ত মানুষ তার ভিটে বাড়ি ছেড়ে অন্যত্র গমন করবে। এটা হচ্ছে পরিবেশগত উদ্বাস্তু, মানে পরিবেশের কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। এক্ষেত্রে সামাজিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই মানুষ প্রভাবিত হচ্ছে। 3 নম্বর পয়েন্ট, জনস্বাস্থ্যের চরম বিপর্যয়। পরিবেশগত অবক্ষয় হলে জনস্বাস্থ্যের চরম বিপর্যয় কিভাবে হবে? এটা কিন্তু ঠিক, পরিবেশে যদি অবক্ষয় হয় সেটা কিন্তু মানুষের জীবনে সরাসরি তার প্রভাব পড়ে। মানুষ যদি অনেকদিন ধরে একটা দূষিত পরিবারে বসবাস করে তাহলে তার কি দেখা যাবে? শ্বাসকষ্ট দেখা যাবে, ক্যান্সার দেখা যাবে, চর্মরোগ দেখা যাবে, পেটের রোগ দেখা যাবে, যেগুলো আস্তে আস্তে মহামারীর আকার ধারণ করবে। বিশেষ করে যে সমস্ত শিশু এবং বৃদ্ধরা রয়েছে তাদের উপর এই পরিবেশগত প্রভাবটা পড়বে, মানে তাদের জীবনটা আস্তে আস্তে ঝুঁকির মুখে চলে যাবে। তাহলে পরিবেশ নষ্ট হলে সেটা কিন্তু জনজীবনের উপর প্রভাব পড়বেই, পড়তে বাধ্য। পরে রয়েছে 4 নম্বরে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি। একটা দেশ নিজেকে উন্নত করতে চাইছে, আমাদের ভারতবর্ষের কথাই ধরি, আমাদের ভারতবর্ষ উন্নয়নশীল দেশ। এই রাষ্ট্রটা তাকে উন্নত করতে চাইছে, নিজেকে উন্নত করতে চাইছে, সেই জন্য সে কি করছে? প্রচুর পরিমাণে কলকারখানা চালাচ্ছে। এই যে প্রচুর পরিমাণে কলকারখানা চালাচ্ছে, এর থেকে যে সমস্ত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ধোঁয়া, সালফার ডাইঅক্সাইড, বিষাক্ত ধূলিকণা বেরাচ্ছে, এগুলো যাবে কোথায়? এগুলো তো সেই পরিবেশের মধ্যেই ছড়িয়ে পড়বে। যদি এই সমস্ত বিষাক্ত ধোঁয়া পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে সেখানে পরিবেশটা নষ্ট হবে। যদি এরকম দূষিত পদার্থ কলকারখানা থেকে বেরাতে থাকে তাহলে মানুষের অবশ্যই ফুসফুসের রোগ হবে, এমনকি অ্যাসিড বৃষ্টিও হতে পারে। অ্যাসিড বৃষ্টি মানুষের শরীরের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক একটি বিষয়, জিনিস। এগুলোকে দূর করতে হবে। পরে রয়েছে 5 নম্বরে ভোপাল গ্যাস দুর্ঘটনা। ভোপাল গ্যাস দুর্ঘটনা একটা কিন্তু পরিবেশগত অবক্ষয়ের কারণ। ভোপাল দুর্ঘটনা কবে হয়েছিল? 1984 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানা, সেখান থেকে যে নির্গত হয়েছিল মিথাইল আইসোসাইনাইট গ্যাস, সেই গ্যাসের মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। এটা যেমন একটা পরিবেশগত অবক্ষয়, তেমনি এটা শিল্পগত গাফিলতির একটি কারণ। এই ঘটনাটা 1984 সালে হয়েছে, কিন্তু ওই এলাকাতে এখনো পর্যন্ত যে সমস্ত মানুষগুলো জন্মগ্রহণ করছে তারা হয় পঙ্গু, না হয় বোবা, না হয় অন্ধ। তাহলে দেখো, একটা ঘটনা কতদিন আগে ঘটে গেছে, প্রায় 40 বছর হয়ে গেল, 42 বছর হতে চলছে, সেখানে এখনো পর্যন্ত এই ধরনের মানুষ জন্মগ্রহণ করছে। তাহলে পরিবেশগত অবক্ষয়ের প্রভাবটা কত বড় হতে পারে সেটা আমরা দেখলাম, উপভোগ করলাম ভোপাল গ্যাস দুর্ঘটনার মধ্য দিয়ে। পরে রয়েছে 6 নম্বরে জল দূষণের বিস্তার, যেটা আমরা আলোচনা করেছিলাম। মানুষ তার বর্জ্য পদার্থগুলো বাড়ির আশেপাশে ফেলাচ্ছে, সেই বর্জ্য পদার্থগুলো আস্তে আস্তে খাল নালার মধ্য দিয়ে গিয়ে পড়ছে কোথায়? নদীতে।
বর্তমানে সবচেয়ে বিষাক্ত বিষয় হচ্ছে প্লাস্টিক। সেই প্লাস্টিকগুলো গিয়ে পড়ছে কোথায়? নদীতে। নদী বাহিত করে নিয়ে যাচ্ছে সমুদ্রে। তাহলে দেখো, একটা প্লাস্টিক নালা, নদী, সমুদ্র বিভিন্ন জায়গাতে প্রভাবিত হচ্ছে। প্লাস্টিকের কোনো ক্ষয় নেই। তাহলে সে প্লাস্টিকগুলো খাচ্ছে কারা? সমুদ্রের বসবাসকারী জলজ প্রাণী। সেই জলজ প্রাণীগুলোকে আমরাই খাচ্ছি। আবার দেখো, সমুদ্রের যে নোনা মাছ আমরা খেতে পছন্দ করি, নদীর যে মাছ সেগুলো আমরা খেতে পছন্দ করি। তাহলে আমাদের দ্বারাই দূষিত করা যে বিষয়গুলো সেগুলোই কিন্তু আমরা মাছের মধ্য দিয়ে খাচ্ছি। তাহলে রোগটা কার হবে? রোগটা মানুষের হবে। তাহলে এইভাবে আস্তে আস্তে করে জল যেমন দূষিত হচ্ছে, তেমন জলের মধ্যে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। এইভাবে পরিবেশগত অবক্ষয় হচ্ছে জল দূষণের মধ্য দিয়ে। তাহলে আমরা এটা বলতে পারি, পরিবেশগত অবক্ষয় কেবল প্রাকৃতিক ক্ষতি নয়, এর মধ্য দিয়ে আমরা নিজেদের ক্ষতি করছি, বিশ্বের ক্ষতি করছি। এর প্রভাবটা শুধু একের ওপর নয়, বিভিন্ন লোকের উপর এই প্রভাবটা আস্তে আস্তে করে পড়ছে। মানে এই প্রভাবগুলো শুধুমাত্র একজন মানুষের ক্ষেত্রে নয়, প্রতিটা মানুষের ক্ষেত্রে, মানে সমষ্টিগত যে মানুষ রয়েছে সবের ক্ষেত্রেই এর প্রভাবটা পড়ছে। এর ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। মানে আমাদের ভবিষ্যৎটা সম্পূর্ণ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম পরিবেশগত অবক্ষয়ের প্রভাবগুলো। এরপরে যে বিষয়টা আছে সেই বিষয়টা একটু আমরা ভালো করে দেখে নেব। বিশ্বব্যাপী পরিবেশ সম্পর্কিত আন্তর্জাতিক যে সম্মেলনগুলো হয়েছিল, এই সম্মেলনগুলো পরীক্ষাতে পড়ে সাল দিয়ে স্তম্ভ আকারে, মানে স্তম্ভ ক, স্তম্ভ খ বা স্তম্ভ এ, স্তম্ভ বি, এইভাবে আমাদের সাজাতে পড়ে। এই সংক্রান্ত আলোচনা চলছে, সেখানে আমরা বিষয়টা ভালো করে দেখিয়ে দেব বা বুঝিয়ে দেব। তাহলে দেখো কি কি রয়েছে আমরা এখানে দিয়েছি, একটা ছক করেছি। সম্মেলন বা চুক্তি কোথায় হয়েছিল এবং কোন সময় হয়েছিল, সেখানের মূল বিষয় কি, এটা অবশ্যই জেনে রাখবে। ছোট ছোট করে দেওয়া আছে, বিষয়গুলো একটু ভালো করে দেখে নেবে, পড়ে নেবে। আমাদের তো নোট দেওয়া হচ্ছে, সেই নোটে এটা থাকবে। প্রথমে রয়েছে রামসার সম্মেলন। কত সালে হয়েছিল? 1971 সালে। কোন দেশে হয়েছিল? ইরানে হয়েছিল। ইরানের যে রামসার শহর আছে সেইখানে হয়েছিল। এই সম্মেলনটার মূল বিষয়বস্তু কি ছিল? দেখো, মূল বিষয়টা ছিল এটাই, জলাভূমিকে সংরক্ষণ করতে হবে এবং সেগুলোর বুদ্ধিদীপ্ত ব্যবহার করতে হবে। মানে জলাভূমিগুলোকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে জলাভূমিগুলোর স্রোত নষ্ট না হয়ে যায়। মানে জলাভূমিতে কোনোভাবেই আবর্জনা ফেলানো যাবে না। এটা গেল রামসার সম্মেলন। পরে রয়েছে স্টকহোম সম্মেলন। কত সাল? 1972 সাল, সুইডেন, স্টকহোম শহর। এখানে যে উল্লেখযোগ্য বিষয় সেটা কি? পরিবেশ রক্ষা এবং সেই পরিবেশকে উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা। আর এখান থেকেই ইউএনইপি যে বিষয়টা সেটা গঠন করা হয়েছিল। ইউএনইপি মানে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এখান থেকেই তৈরি করা হয়েছিল। মানে এই কোশ্চেনটা পড়তে পারে, কোন সম্মেলনে ইউএনইপি গঠন করা হয়েছিল? তাহলে উত্তর হবে কি? স্টকহোম সম্মেলন। পরে রয়েছে পরিবেশ ও উন্নয়ন সম্মেলন। এটা কত সালে হয়েছিল? 1992 সালে, যেটাকে আমরা রিও সম্মেলন হিসাবে জানি বা রিও সম্মেলনের অংশ হিসাবে জানি। এখানে কি হয়েছিল? এখানে পরিবেশ রক্ষা করা যাবে কিভাবে তার একটা নীতিমালা তৈরি করা হয়েছিল। মানে পরিবেশকে কিভাবে আমরা রক্ষা করব তার একটা সূচি তৈরি করা হয়েছিল। পরিবেশ আন্দোলন যেগুলো হয়েছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে রিও সম্মেলন। তারপর রয়েছে বসুন্ধরা সম্মেলন, যেটা হয়েছিল 1992 সালে। কোন দেশে হয়েছিল? ব্রাজিলে হয়েছিল। ব্রাজিলের যে রিও ডি জেনেরিও যে শহরটা রয়েছে সেইখানে এই বসুন্ধরা সম্মেলন হয়েছিল। এই বসুন্ধরা সম্মেলনে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বা এজেন্ডাগুলো ছিল কি? টেকসই উন্নয়ন, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি সেটা কিন্তু আমরা আগের যে আলোচনাগুলো হয়েছে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং জলবায়ু পরিবর্তনের রূপরেখা তৈরি করা, মানে জলবায়ু ঘন ঘন পরিবর্তন হচ্ছে, সেটাকে কিভাবে রোধ করা যাবে সেই সংক্রান্ত একটা রূপরেখা তৈরি করা হয়েছিল এই বসুন্ধরা সম্মেলনে। পরে রয়েছে কিয়োটো প্রটোকল। কোন দেশে হয়েছিল? জাপানে হয়েছিল। জাপানের কিয়োটো শহর। সাল কত? 1997 সালে। এইখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনা করা হয়েছিল সেটা কি? উন্নত যে দেশগুলো রয়েছে, আমাদের ভারতবর্ষ তো উন্নয়নশীল দেশ,
তাহলে উন্নত যে দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমানোর জন্য বাধ্য করা হয়েছিল। কার্বনটা কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই সমস্ত বিষয়গুলো যাতে না বেরায় তার জন্য উন্নত দেশগুলোকে কড়া বার্তা দেওয়া হয়েছিল এই কিয়োটো প্রটোকলের মাধ্যমে। পরে রয়েছে জীববৈচিত্র্য সম্মেলন, যেটা স্বাক্ষর হয়েছিল 1992 সালে, কিন্তু কার্যকর হয় 1993 সাল থেকে। তাহলে তোমরা বুঝতেই পেরেছ জীববৈচিত্র্য সম্মেলনটা কেন হয়েছিল। অনেক প্রজাতি আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রজাতিগুলো নষ্ট হওয়ার মধ্য দিয়ে খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে যাচ্ছে, যার প্রভাব মানুষের জীবনে সরাসরি পড়ছে। সেইটা যাতে না হয় তার জন্য জীববৈচিত্র্য সংরক্ষণের উপর জোর দেওয়া হয় এই জীববৈচিত্র্য সম্মেলনে। এবং তার সঙ্গে যে সমস্ত বিষয়গুলো আমরা ব্যবহার করছি সেই বিষয়গুলো যাতে টেকসই ব্যবহার করা যায় তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। এবং এই সম্মেলনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছিল। সেই বিষয়টা কি, জিনগত যে সম্পদ রয়েছে সেগুলো সঠিক বন্টন করতে হবে। প্রতিটা মানুষের দেহে, জীবের দেহে, গাছপালার দেহে, সমস্ত জীবের দেহে জিন রয়েছে। সেই জিন সম্পদের সঠিক ব্যবহার করতে হবে, সেটা এই জীববৈচিত্র্য সম্মেলনে আলোচনা করা হয়েছিল। পরে রয়েছে ইউএনইসিসিসি জলবায়ু রূপরেখা, যেটা গ্রহণ করা হয়েছিল 1992 সালে এবং কার্যকর করা হয় 1994 সালে। তাহলে এই সম্মেলনে কোন বিষয়টা গ্রহণ করা হয়? এই সম্মেলনে গ্রহণ করা হয়েছিল গ্রিন হাউস গ্যাস বিষয়টাকে কমাতে হবে। গ্রিন হাউস গ্যাস যেগুলো রয়েছে সেই গ্রিন হাউস গ্যাসগুলো ওজোন স্তরকে নষ্ট করছে। সেই গ্রিন হাউস গ্যাসগুলোকে কমাতে হবে বা এমন একটা জায়গাতে রাখতে হবে যাতে মানুষের জীবনে কোনো রকম কোনো না প্রভাব পড়ে। ঠিক আছে, এগুলো গেল গুরুত্বপূর্ণ সম্মেলন। এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ চুক্তি আছে, কোপেনহেগেন চুক্তি, যেটা হয়েছিল 2009 সালে কোপেনহেগেনে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছিল। সেই বিষয়টা কি, যে পরিবেশের তাপমাত্রা যাতে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তার জন্য একটা রাজনৈতিক অঙ্গীকারবদ্ধ করা হয়, যাতে প্রতিটা দেশ তার দেশের যে তাপমাত্রা, জলবায়ু তাপমাত্রা, সেটা যাতে না 2 ডিগ্রি বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এটা গেল কোপেনহেগেন চুক্তি। তাহলে এই কোপেনহেগেন চুক্তি কোথায় হয়েছিল? এটা হয়েছিল ডেনমার্কে। ঠিক আছে, তাহলে কোপেনহেগেন চুক্তিতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, জলবায়ুর গড় তাপমাত্রা 2 ডিগ্রির বেশি বৃদ্ধি করা যাবে না, মানে 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি করা যাবে না। পরে রয়েছে প্যারিস চুক্তি, যেটাকে COP21 বলা হয়। এটা হয়েছিল ফ্রান্সে হয়েছিল, মানে ফ্রান্স নামে একটা দেশ রয়েছে সেখানে হয়েছিল। ফ্রান্সের যে প্যারিস শহর রয়েছে সেইখানে 2015 সালে এই প্যারিস চুক্তি সম্পাদিত হয়েছিল। এই প্যারিস চুক্তিতে বলা হয়েছে যে বিশ্বের তাপমাত্রা যাতে 1.5 ডিগ্রি 1.5 ডিগ্রি সেলসিয়াস সীমার মধ্যে আটকানো যায়, ওই তাপমাত্রার মধ্যে সীমাবদ্ধ রাখা যায়, তার ব্যবস্থা করা হয়। তার জন্য একটা জলবায়ু তহবিল গঠন করা হয়েছিল যাতে দেশগুলোকে সাহায্য করা যায়, মানে প্রকৃতির তাপমাত্রা যাতে না 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। ঠিক আছে, আমরা এখানে অনেকগুলোই জলবায়ু সংক্রান্ত সম্মেলন আলোচনা করলাম। এখানে একটা পোস্ট দেওয়া আছে, দেখে নিতে পারো। ছোট্ট করে দেওয়া আছে কোন কোন সম্মেলন হয়েছিল, কোথায় হয়েছিল এবং তার উল্লেখযোগ্য বিষয়গুলো কি ছিল, সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, ছোট ছোট আকারে দেওয়া আছে। এই বিষয়টা তোমরা পেয়ে যাবে তোমাদের যখন নোট দেওয়া হবে, নোটের সঙ্গে কিন্তু এটা অ্যাটাচ করে দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমরা চলে আসি এই পরিবেশগত যে অবক্ষয়গুলো হচ্ছে সেগুলোকে আমরা কিভাবে নির্মূল করতে পারি। প্রথমে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে, মানে বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে? একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে গ্রিন হাউস গ্যাস, আমরা গ্রীষ্মকালে এসি চালাচ্ছি, শীত প্রধান দেশে সবজি উৎপাদন করার জন্য কাঁচের ঘর তৈরি করা হচ্ছে। তাহলে সেই সমস্ত জায়গা থেকে গ্রিন হাউস গ্যাস নির্গত হচ্ছে। গ্রিন হাউস গ্যাস নির্গত হলে পরিবেশের তাপমাত্রা অটোমেটিক বৃদ্ধি পাবে। যদি এভাবে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে ওজোন স্তর ক্ষয় হবে। ওজোন স্তর ক্ষয় হলে অতিবেগুনি রশ্মি মানুষের উপর এসে পড়বে। সেই জন্য বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং যে কারণে হচ্ছে সেই কারণটাকেই সম্পূর্ণভাবে শেষ করে দিতে হবে, মানে কার্বন ডাইঅক্সাইডের মতো যে সমস্ত গ্যাসগুলো আছে তার নির্গমন বা নিঃসরণ পুরো কমিয়ে দিতে হবে। পরে রয়েছে
নম্বরে প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে হবে। আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, জলাভূমি, বনভূমি, সমুদ্র, এগুলোর ভারসাম্য রক্ষা করতে হবে। আমরা প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহার করছি। সরকার প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তবুও আমরা এমন বুদ্ধিমান মানুষ, আমরা কিন্তু প্লাস্টিক ব্যবহার করে চলছি। সেই প্লাস্টিক কিন্তু নষ্ট হয় না। সেগুলো নষ্ট না হয়ে কোথায় যায়? মাটির সঙ্গে মিশে যায়। মাটির সঙ্গে মিশে যায় মানে এই নয় যে মাটি তাকে একবারে নিজের সঙ্গে মিশিয়ে নিয়েছে, না, সে মাটির মধ্যে থেকে যায়। যদি মাটির মধ্যে এরকম প্লাস্টিকগুলো রয়ে যায়, তাহলে সেখান থেকে কোনো গাছ জন্মাতে পারবে? পারবে না। সেই জন্য প্লাস্টিক বিষয়টাকে বর্জন করতে হবে। 3 নম্বরে রয়েছে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন বিষয়টা আমরা আলোচনা করেছি, সেটা আরেকবার বিষয়টা বলে দিই যে বর্তমান প্রজন্ম সম্পদের এমন ব্যবহার করবে, সেই সম্পদ যেন ভবিষ্যৎ প্রজন্ম আবার ব্যবহার করতে পারে। মানে আমরা এমন যথেচ্ছভাবে ব্যবহার করব না যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেগুলো না পায়। যেমন ধরো একটা উদাহরণ দিয়েছিলাম, ভূগর্ভস্থ পানীয় জল। এটা যদি আমরা নষ্ট করি, তাহলে কি হবে? ভবিষ্যতে যারা আসবে তারা কিন্তু এই পানীয় জল খেতে পাবে না। মানে এই ভূগর্ভস্থ যে পানীয় জল রয়েছে, সেই পানীয় জলের স্বাদ পাবে না। দেখবে অনেক জায়গাতে মানে ট্যাপ কল বেমালুম চলছে, সেখান থেকে জল অনবরত পড়ছে। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কলটা কিন্তু বন্ধ করছি না। এগুলোর দায়িত্ব কিন্তু আমাদের। এইভাবে জলকে সংরক্ষণ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম ব্যবহার করতে পারে। তাহলে এটা গেল টেকসই উন্নয়ন। পরে রয়েছে 4 নম্বরে আর্থিক সহায়তা। জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্ত অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সমস্ত দেশগুলোকে সাহায্য করতে হবে। কিন্তু সাহায্যের হাত বাড়াবে কে? বিশ্বে যে সমস্ত উন্নত দেশগুলো আছে, সেই সমস্ত উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশ অনুন্নত দেশগুলোকে সাহায্য করবে। যদি এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে সমস্ত রাষ্ট্রগুলো বিপদে পড়ছে, তার অনেকটাই বিপদ থেকে মুক্ত হবে। ঠিক আছে, তাহলে আমরা পরিবেশগত নিরাপত্তার যে বিষয়গুলো, মানে অপ্রথাগত নিরাপত্তার যে বিষয়গুলো, তার মধ্যে একটা বিষয় পরিবেশগত নিরাপত্তা, সেই বিষয়টা আমরা আলোচনা করলাম। তোমরা দেখবে, পড়বে। আমরা কিন্তু এইভাবেই এই অধ্যায়ের আলোচনা শেষ করলাম। এখান থেকে আমরা পরের দিন ছোট্ট একটা ভিডিও করে নোট এবং এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউগুলো হয়, মানে সাধারণ এমসিকিউ, সেগুলো কিন্তু আমরা দিয়ে দেব। সেগুলো পাবে আলোচনার যে ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশানে পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। সেই পিডিএফটা যখন ওপেন করতে যাবে, তাতে পাসওয়ার্ড চাইবে। সেই পাসওয়ার্ডগুলো পাবে কোথা থেকে? সেই পাসওয়ার্ডগুলো পাবে আমরা যে এই অধ্যায়টা আলোচনা করলাম, এই অধ্যায়ের কোনো না কোনো পার্টে এর পাসওয়ার্ড দেওয়া আছে। সেই জন্য তোমাদেরকে অবশ্যই আলোচনাগুলো দেখতে হবে পাসওয়ার্ড পাওয়ার জন্য। না যদি দরকার হয় নোট বা এমসিকিউর, তাহলে দেখার দরকার নেই। ঠিক আছে, দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে, নিজেও যেমন পড়বে অপরকে পড়তে সাহায্য করবে। ঠিক আছে, যদি কোনোভাবে কোনো রকম বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে তবেই বোঝা যাবে তোমরা বুঝতে পারছো কি না। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।